বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর যদি কোনো সমস্যায় থেকে থাকেন, মহান আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনার সমস্যার দ্রুত সমাধান করে দেন। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী হয়ে থাকলে জানেন যে ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য আমাদের স্পেশাল কিছু মেথড অ্যাডপ্ট করতে হয়। এই মেথডগুলোর মধ্যে অন্যতম একটি মেথড হচ্ছে গিয়ে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো আজকের এই ভিডিওতে আমি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ব্যবহার করে কিভাবে একটি বিম অ্যানালাইসিস করবেন তার বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ। তাহলে চলুন চলে যাই আজকের ভিডিওতে। প্রথমেই চলুন প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নে কি বলা আছে? অ্যানালাইজ দ্য কন্টিনিউয়াস বিম শোন ইন ফিগার অ্যান্ড ডিটারমাইন দ্য ফিক্সড ইন মোমেন্টস অ্যাট দ্য এন্ডস অফ ইচ স্প্যান অ্যান্ড ড্র দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ইউজ মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে, এই চিত্রে একটি ইনডিটারমিনেট বিমের ছবি দেওয়া আছে। এই ইনডিটারমিনেট বিমটি আমাদেরকে অ্যানালাইসিস করতে বলা হয়েছে এবং এর ফিক্সড ইন মোমেন্ট কত তা বের করতে হবে এবং প্রতিটি স্প্যানের জন্য যে মোমেন্ট আসবে সেই মোমেন্ট খুঁজে বের করতে হবে এবং আলটিমেটলি আমাদেরকে এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে চলুন আমরা চলে যাই এর সলিউশনে। প্রথমেই আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে গিয়ে এর ফিক্সড ইন মোমেন্ট কত তা খুঁজে বের করতে হবে। আমাদেরকে কল্পনা করে নিতে হবে যে এর প্রতিটি স্প্যান যা রয়েছে তার প্রান্তগুলো হচ্ছে গিয়ে ফিক্স সাপোর্ট দেওয়া আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে, কিন্তু বাকি সবগুলো সাপোর্টই হচ্ছে গিয়ে হিঞ্জ সাপোর্ট। কিন্তু আমাদেরকে কল্পনা করতে হবে এর এই প্রান্তটা, এই জয়েন্টটা এগুলো সবগুলো হচ্ছে গিয়ে কি ফিক্স সাপোর্ট দেওয়া। এভাবে আমাদেরকে কল্পনা করে নিতে হবে। তারপরে আমাদেরকে ফিক্সড ইন মোমেন্টের মান কত সেটা খুঁজে বের করতে হবে। চলুন প্রথমে আমরা ফিক্সড ইন মোমেন্ট খুঁজে বের করি অ্যাবি স্প্যানের জন্য। ফিক্সড ইন মোমেন্ট অফ অ্যাবি মানে এ থেকে বি এর দিকে গেলে মানে এ বিন্দুতে ফিক্সড ইন মোমেন্ট কত হবে বলে আছে মাইনাস ওমেগা স্কয়ার বাই 12। মাইনাস কেন? মাইনাসটা হচ্ছে কারণ হচ্ছে এ বিন্দুতে ফিক্সড ইন মোমেন্টের সাইন হবে এরকম। তো যেহেতু এটা এন্টি ক্লকওয়াইজ হচ্ছে সেজন্য শুরুতে একটা মাইনাস দিতে হবে। তাহলে ওমেগা স্কয়ার বাই 12 যদি হয় ফর্মুলা, তাহলে দেখুন ওমেগার মান দেওয়া আছে অ্যাবি স্প্যানের মধ্যে 24 কিলোনিউটন পার মিটার। এখানে 24 বসানো হয়েছে। অ্যাবি স্প্যানের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে গিয়ে 6 মিটার। এখানে এল এর পরিবর্তে 6 বসানো হয়েছে আর এই 12 হচ্ছে গিয়ে ফর্মুলার। তাহলে এটা করলে আমাদের হচ্ছে গিয়ে -72 কিলোনিউটন মিটার। অ্যাবি স্প্যানের আরও একটা মোমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে কি বি বিন্দুতে। তাহলে ফিক্সড ইন মোমেন্ট অফ বি দেখেন এটা কত হবে? এটা হচ্ছে গিয়ে ওমেগা স্কয়ার বাই 12, যেহেতু এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছাড়া অন্য আর কোনো লোড নেই এবং এটার সাইন হবে এরকম, ডিরেকশন এরকম হবে। এটা যেহেতু ক্লকওয়াইজ আসতেছে সেই জন্য এখানে দেখেন আর মাইনাস দেওয়া হয় না, পজিটিভ সাইন দেওয়া হয়েছে। তাহলে এটা যদি ওমেগা স্কয়ার বাই 12 হয় তাহলে আগের মতোই ওমেগার মান দেওয়া আছে 24 কিলোনিউটন পার মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার এবং এই 12 হচ্ছে গিয়ে ফর্মুলার। তাহলে এটা হচ্ছে গিয়ে 72 কিলোনিউটন মিটার। আমাদের তাহলে অ্যাবি স্প্যানের জন্য ফিক্সড ইন মোমেন্টের মান আমরা বের করে ফেললাম। তারপরে বিসি স্প্যানের জন্য আমাদের ফিক্সড ইন মোমেন্টের মান বের করতে হবে। দেখেন বিসি স্প্যানের জন্য বি বিন্দুতে আবার আগের মতো এরকম হবে গিয়ে ডিরেকশন এবং সি বিন্দুতে হবে এটা তার ডিরেকশন। দেখেন বিসি স্প্যানের মধ্যে আমাদের দুই ধরনের লোড আছে, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর একটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড লোড। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য মোমেন্টের মান আমরা জানি ওমেগা স্কয়ার বাই 12, যেটা এখানে লেখা আছে। এবং কনসেন্ট্রেটেড লোড যদি একেবারেই স্প্যানের মাঝখানে থাকে তাহলে তার মোমেন্টের মান হয় হচ্ছে PL বাই 8। যেহেতু এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে সেই জন্য দেখেন দুইটা মোমেন্টই হচ্ছে গিয়ে নেগেটিভ হয়েছে, এটাও মাইনাস এটাও মাইনাস হয়েছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলেই পাচ্ছি আলটিমেটলি এখানে দেখেন
মাইনাস 312 কিলোনিউটন মিটার। তাহলে সিবি পোর্শনের জন্য কত হবে? ফিক্সড মোমেন্ট অফ সিবি, যেহেতু এটা ক্লকওয়াইজ রোটেট করতেছে সেজন্য সবকিছু পজিটিভ সাইন হবে, ফর্মুলা কিন্তু আগের গুলাই হচ্ছে। তাহলে আমাদের এটা পাচ্ছে হচ্ছে 312 কিলোনিউটন মিটার। সি থেকে ডি পোর্শনের জন্য কিভাবে আমরা বের করব? দেখেন এখানে লোড আছে মাত্র একটি 72 কিলোনিউটন। তাহলে এটার জন্য আমাদের যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাইনাস পি বি স্কোয়ার বাই এল স্কোয়ার। মাইনাসটা কেন? এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে এখানে, সেই জন্য এটা হবে গিয়ে মাইনাস, এবং ডি বিন্দুতে সেটা আবার ক্লকওয়াইজ হবে, ডি বিন্দুর মোমেন্ট বের করার সময় সেটা হবে গিয়ে প্লাস। তাহলে পি বি স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা কোনটা? এই যে প্রথম যে দূরত্ব কনসেন্ট্রেটেড লোড পর্যন্ত, সেই দূরত্ব হচ্ছে গিয়ে এখানে এর মান তাহলে 2 মিটার, এবং এই কনসেন্ট্রেটেড লোড থেকে পরবর্তী সাপোর্ট পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে গিয়ে বি, তাহলে সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 মিটার। তাহলে পি বি স্কোয়ার এই মানগুলো বসিয়ে দিলে পি হচ্ছে 72 কিলোনিউটন দেওয়া আছে, এই মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে মাইনাস 64 কিলোনিউটন মিটার। এই হচ্ছে গিয়ে ডি বিন্দুতে ফিক্সড মোমেন্টের মান কত হবে তা। ডি বিন্দু থেকে ফিক্সড মোমেন্টের মান বের করতে চাইলে আমাদের ফর্মুলাটা একটু পরিবর্তন করতে হবে। দেখেন আগে স্কোয়ার ছিল হচ্ছে এখানে বি এর উপরে, কিন্তু এখন স্কোয়ারটা নিয়ে আসতে হবে হচ্ছে গিয়ে এর উপরে। তাহলে আমাদের ফিক্সড মোমেন্টের মান কত পাচ্ছি? এই মানগুলো বসিয়ে দিলে তো ভ্যালু আমাদের জানাই আছে, 2 মিটার দেওয়া ছিল ডি সিডি পোর্শনের জন্য, এবং বি হচ্ছে 4 মিটার, এবং দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 6 মিটার। তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি 32 কিলোনিউটন মিটার। এবং ফাইনালি আমাদের ডিই পোর্শনের জন্য একটা লোড দেওয়া আছে 24 কিলোনিউটন, তার মোমেন্ট আমাদের বের করতে হবে, যেহেতু ডিই পোর্শনের এই মোমেন্টটা এন্টি ক্লকওয়াইজ কাজ করবে। সেই জন্য দেখেন এখানে বলা আছে -24 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা এই মোমেন্টটা পেয়ে গেলাম হচ্ছে -36 কিলোনিউটন। অনেক সহজেই আমরা ফিক্সড মোমেন্টের মান বের করে ফেললাম। আপনার যদি ফিক্সড মোমেন্টের ফর্মুলাগুলো নিয়ে সমস্যা হয়, কোন বিমের ক্ষেত্রে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমি একটি ফিক্সড মোমেন্টের উপরে আলাদা ভিডিও দিয়েছি, আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ফিক্সড মোমেন্টের মানের পরে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্টিফনেস ফ্যাক্টর। স্টিফনেস ফ্যাক্টরকে সাধারণত কে দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এটার যদি আমি ইকুয়েশন বলতে চাই, তাহলে এই স্টিফনেস ফ্যাক্টরের ইকুয়েশন হচ্ছে গিয়ে 4EI/L। দেখেন আমাদের প্রতিটি স্প্যানের জন্য আলাদা আলাদা 4EI/L এর মান বের করতে হবে, এটাই হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। তাহলে 4EI/L, দেখেন আমাদের প্রথম যদি আমরা অ্যাবি স্প্যানের জন্য বলি, ফোর্থ ফর্মুলার ফর্মুলার আয়ের ভ্যালু, অ্যাবি স্প্যানের জন্য আয়ের ভ্যালু কত দেওয়া আছে, দেখেন এখানে একটা কথা বলা আছে, এই যে 3IC, এইটাই হচ্ছে গিয়ে আয়ের ভ্যালু। তাহলে আমরা এখানে আয়ের পরিবর্তে 3IC বসিয়ে দিব। এল কত দেওয়া আছে অ্যাবি স্প্যানের জন্য? 6 মিটার এখানে বলা আছে, তাহলে 6 মিটার এখানে বসিয়ে দিলাম। আলটিমেটলি আমাদের অ্যাবি স্প্যানের জন্য স্টিফনেস ফ্যাক্টর আসতেছে হচ্ছে গিয়ে 2EIC। তারপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে বিসি স্প্যানের জন্য স্টিফনেস ফ্যাক্টরের মান কত। তাহলে বিসি স্প্যানের জন্য আমাদের আয়ের ভ্যালু দেওয়া আছে, দেখেন 10IC, এবং এল এর ভ্যালু হচ্ছে স্প্যান লেন্থ কত, 12 মিটার। তাহলে আমাদের বিসি স্প্যানের জন্য হচ্ছে গিয়ে আয়ের পরিবর্তে 10IC বসাবো, এবং এল এর পরিবর্তে হচ্ছে 12 মিটার বসাবো। বসে ক্যালকুলেশন করলে আমাদের মানটা পাচ্ছে হচ্ছে 3.333 EIC। ফাইনালি সিডি পোর্শনের জন্য আমাদের স্টিফনেস ফ্যাক্টরের মান কত হবে? সিডি পোর্শনের জন্য দেখেন আমাদের স্টিফনেস ফ্যাক্টরের মান হবে গিয়ে 4E, আয়ের ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে 2IC, তাহলে এই 2IC বসিয়ে দিব, এবং সিডি পোর্শনের যেই দৈর্ঘ্য সেটা দেওয়া আছে হচ্ছে 6 মিটার, আমরা 6 মিটার বসাবো, এটা আসতেছে হচ্ছে 1.333 EIC। তাহলে আমরা ফার্স্ট স্প্যান অ্যাবি এর জন্য কে অ্যাবি, কে বিসি, কে সিডি এগুলা বের করে ফেললাম। আমাদের অঙ্ক করার সময় আমাদের কে বিএ, কে সিবি, কে ডিসি প্রয়োজন হবে, তো সেই জন্যই পাশে দেখানো আছে। এই মানগুলো কিন্তু একই স্প্যানের জন্য সবগুলো মানই সমান। যদি অ্যাবি স্প্যানের জন্য ধরি তাহলে কে অ্যাবি ইকুয়াল টু কে বিএ। বিসি পোর্শনের জন্য যদি ধরি
তাহলে ক্যাব এসি ইকুয়াল টু ক্যাব সিবি, এবং সিডি পোর্শনের জন্য যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যাব সিডি ইকুয়াল টু ক্যাব ডিসি। তাহলে আমরা স্টিফনেস ফ্যাক্টরের মানও বের করে ফেললাম। স্টিফনেস ফ্যাক্টরের পরে আমাদের যে ভ্যালুটি বের করতে হবে তা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমাদেরকে জয়েন্টের জন্য ক্যালকুলেশন করতে হয়। যদি আমরা প্রথমেই একটু দেখি, এস সাপোর্ট দেখেন এটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে। তো আমরা জানি ফিক্স সাপোর্ট সে নিজে যথেষ্ট ক্যাপাবল সকল ধরনের লোড নেওয়ার জন্য, কাজে সে কোনো ধরনের কোনো মুভমেন্ট ডিস্ট্রিবিউট করবে না। সেই জন্য এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর প্রথমেই হচ্ছে গিয়ে 0। কাজে আমাদের একটু সংক্ষিপ্ত হয়ে গেল, এটা আপনারা মনে রাখবেন। যে কোনো অঙ্ক করতে গেলে প্রথমে বা শেষে যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে ওইটার আর আমাদেরকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হয় না। আমরা একেবারেই জানি এটা হচ্ছে গিয়ে কোনো ডিস্ট্রিবিউট করবে না, সে নিজেই সব লোড নেবে, সেই জন্য এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0। তারপরে যদি হিঞ্জ সাপোর্ট থাকে, প্রান্তের দিকে যদি হিঞ্জ সাপোর্ট থাকে, তারও ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে গিয়ে 1। যেহেতু আমাদের দুইটা জয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান আমরা জানি, আমাদের জানা, দেখেন আমাদের কিন্তু অনেক শর্টেন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে মাঝখানের দুইটি জয়েন্ট, এই যে এই জয়েন্ট এবং এই জয়েন্টটি, বি এবং সি জয়েন্ট। তাহলে চলুন আমরা বি এবং সি জয়েন্টের জন্য আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান বের করে নিই। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি এ, বি জয়েন্টের মধ্যে দেখেন দুইটা মেম্বার সংযুক্ত হয়েছে, বি এ এবং বি সি। তাহলে বি এ এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত হবে? দেখুন স্টিফনেস ফ্যাক্টর কে বি এ ডিভাইডেড বাই কে বি এ প্লাস কে বি সি। তার মানে হচ্ছে আপনি যে মেম্বারের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান বের করতে চাচ্ছেন সেই মেম্বারের স্টিফনেস ফ্যাক্টরের মানটা উপরে হবে, এবং ওই জয়েন্টে যতগুলা মেম্বার এসে সংযুক্ত হয়েছে প্রতিটা মেম্বারের স্টিফনেস ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের বি এর স্টিফনেস ফ্যাক্টর আমরা এর আগের স্লাইডে বের করেছিলাম 2EIC, এবং বিসি যেটা ছিল সেটা ছিল 3.33 EIC। ক্যালকুলেশন করলে আমরা এর স্টিফনেস ফ্যাক্টর পাচ্ছি হচ্ছে গিয়ে 0.375। তারপরে হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান বের করতে হচ্ছে বিসি যে মেম্বারটি আছে তার জন্য। তাহলে আমরা আগের মতোই আমরা জানি যে যার জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান বের করব তার স্টিফনেস ফ্যাক্টরের মানটা উপরে বসবে। তাহলে কে বিসি ডিভাইডেড বাই কে বি এ প্লাস কে বিসি মানগুলো বসিয়ে দিলে আমাদের এটার স্টিফনেস ফ্যাক্টর আসতেছে হচ্ছে গিয়ে 0.625। মান বসিয়ে দিলে আমাদের এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান আসতেছে হচ্ছে 0.625। তারপর হচ্ছে গিয়ে সিবি এর জন্য আমরা বি জয়েন্টের ক্যালকুলেশন করে ফেলেছি, এখন সি জয়েন্টের ক্যালকুলেশন করতেছি। সি জয়েন্টে দুইটি মেম্বার এসে মিলিত হয়েছে, সিবি এবং সিডি। প্রথমে আমরা সিবি এর জন্য ক্যালকুলেশন করতেছি। তাহলে সিবি এর স্টিফনেস ফ্যাক্টরটা উপরে থাকবে এবং বাকিগুলা নিচে দিতে হবে। দেখুন এখানে আমরা এই মানগুলো বসিয়ে দিলে আমাদের সিবি এর জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান আসতেছে 0.7143। যথারীতি চলুন আমরা সিডি পোর্শনের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানটাও বের করে ফেলি। সিডি পোর্শনের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। দেখেন সিডি পোর্শনের যে স্টিফনেস ফ্যাক্টর তার মান উপরে হবে এবং বাকি যে স্টিফনেস ফ্যাক্টরগুলো সেগুলো নিচে হবে। এটা বসালে আমাদের এটা হচ্ছে গিয়ে 0.2857। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান আমাদের বের করা শেষ হয়ে গেল। এরপর আমাদেরকে এরকম একটি টেবিল অঙ্কন করতে হবে। টেবিলটি আরো বড় হবে। আমি প্রথমেই শুধুমাত্র দুইটা সাইকেল আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি। এখানে এরকম 1, 2 করে অনেকগুলা সাইকেল হবে। তা আমরা এখানে প্রথমে দুইটা সাইকেল আপনাদের জন্য নিয়ে এসেছি একটু বোঝার সুবিধার্থে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এতক্ষণ যে তথ্যগুলা পেয়েছি সেই তথ্যগুলোর মান এখানে লিপিবদ্ধ করতে হবে। দেখেন 4EI/L এর মান আমরা বের করেছিলাম বিভিন্ন মেম্বারের জন্য। শুরুতে জয়েন্ট উল্লেখ করা আছে, তারপরে মেম্বার উল্লেখ করা আছে, তারপরে 4EI/L এর মান কত সেটা এই যে এই সারিতে উল্লেখ করা আছে, এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানগুলা কত বিভিন্ন মেম্বারের জন্য তাও এখানে উল্লেখ করা আছে। দেখেন আমি ইয়েলো মার্ক করে দিয়েছি। এতে একটা ফিক্স সাপোর্ট ছিল
সেজন্য তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান 0, সে কোনো ডিস্ট্রিবিউট করবে না। এবং ডি বিন্দুতে একটি হিঞ্জ সাপোর্ট ছিল, সেই জন্য তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান হচ্ছে গিয়ে 1। আমাদের বাকি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলোর মান মাঝখানে বসানো আছে। তারপরে যেটা করতে হবে, আমরা যে ফিক্সড ইন মোমেন্টের মান বের করেছিলাম বিভিন্ন মেম্বারের জন্য, বিভিন্ন পয়েন্টের জন্য, সেই ফিক্সড ইন মোমেন্টের মানগুলা বসাতে হবে। এই যে এই সারিতে বসানো আছে। এই পর্যন্ত তথ্যগুলো আমরা এতক্ষণ পর্যন্ত বের করেছি। এরপরে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে গিয়ে, দেখুন 1 নাম্বার সাইকেলে ব্যালেন্স মোমেন্টের মান বের করতে হবে। তো ব্যালেন্স মোমেন্টের মান বের করতে গেলে প্রথমেই দেখেন এ যে বিন্দুটা, এ পয়েন্টটা যেহেতু এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান যেহেতু 0, সে কোনো কিছুই ডিস্ট্রিবিউট করবে না। এখানে আপনি সরাসরি 0 লিখে দিতে পারেন। এই যে এখানে 0 লেখা আছে। তার ফিক্সড ইন মোমেন্ট কিন্তু -72 ছিল, কিন্তু সে কোনো কিছুই ডিস্ট্রিবিউট করবে না, সেজন্য তার ব্যালেন্স মোমেন্টের মান হয়ে যাবে হচ্ছে গিয়ে 0। তো এইবার আমাদেরকে ব্যালেন্স করতে হবে হচ্ছে জয়েন্ট বিতে। বিতে ব্যালেন্স মোমেন্ট বের করতে হলে আমাদের দেখেন এখানে 2টা মোমেন্ট বলা আছে, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে গিয়ে 150। এই মানগুলো কিভাবে এলো? এই মানগুলো কিন্তু আমরা পেয়েছি হচ্ছে গিয়ে এই যে ফিক্সড ইন মোমেন্ট, এই ফিক্সড ইন মোমেন্টের মধ্যে ব্যালেন্স মোমেন্ট বের করে। তো ব্যালেন্স মোমেন্ট আমরা কিভাবে বের করব, চলুন তাই দেখে নিই। ব্যালেন্স মোমেন্ট বের করার জন্য আমাদেরকে এই ছোট্ট ফর্মুলাটা ব্যবহার করতে হবে। দেখেন মাইনাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইন্টু M1 প্লাস M2, মানে যেই মেম্বারের জন্য আপনি ক্যালকুলেশন করবেন সেই মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইন্টু ওই জয়েন্টের মধ্যে যে মোমেন্টগুলো এসে মিলিত হয়েছে সেই মোমেন্টগুলোর সমষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি জয়েন্টের মধ্যে 2টা মোমেন্ট এসেছে, একটা হচ্ছে 72 আর একটা হচ্ছে গিয়ে -312। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, দেখেন সাইকেল 1 ব্যালেন্স মোমেন্ট ফর বি এর জন্য, বি এ বাহুর দেখেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলা আছে এখানে 0.375, তো তাই এখানে -0.375 দেওয়া হলো। এবং ওই জয়েন্টের মধ্যে যে মোমেন্টগুলো এসে যোগ হয়েছে M1 প্লাস M2, M1 হচ্ছে এখানে 72 এবং M2 হচ্ছে -312। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে গিয়ে 90। এই 90 কিন্তু এখানে বসানো হয়েছে, এই যে এই 90টা আমরা এইভাবে পেয়েছি। তাহলে 150টা কিভাবে পেলাম? 150টাও এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। 150টা কোন ঘরে বসানো আছে? বিসি মেম্বারের জন্য। তাহলে দেখেন বিসি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত বলা আছে? বিসি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান বলা আছে হচ্ছে 0.625। এই এখানে -0.625 দেওয়া হলো। তারপরে আগের যে মোমেন্ট ছিল তাই কিন্তু রয়ে গেল 72 এবং 312। 312টা হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে 150। এই 150ই কিন্তু এই 150 প্রতিটি পয়েন্টে এরকম করে কিন্তু আমাদেরকে ব্যালেন্স মোমেন্ট বের করতে হবে। আপনারা নিজেরা সি জয়েন্টের ব্যালেন্সটা একটু চেষ্টা করবেন। তাহলে দেখেন আমাদের ডিসি যে পোর্শনটা, এখানে এসে আমাদের ব্যালেন্স কত হবে? তো এখানে দেখেন আমাদের ব্যালেন্স কত হচ্ছে। আমরা যদি ব্যালেন্স মোমেন্ট বের করতে যাই, এখানে এটা আছে হচ্ছে গিয়ে 32 এবং এটা হচ্ছে গিয়ে -36। তাহলে এই দুইটা সমষ্টি করলে হচ্ছে গিয়ে -4। তো যেহেতু মাইনাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 1, তাহলে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কিন্তু আমাদের +4 হয়ে যাচ্ছে। এই হচ্ছে কি আমাদের 1 নাম্বার সাইকেলের ব্যালেন্স মোমেন্ট বের করা। 1 নাম্বার সাইকেলটা শেষ। এখন আমাদের 2 নাম্বার সাইকেলে চলে যেতে হবে। চলুন আমরা পরের স্লাইডে চলে যাই 2 নাম্বার সাইকেলের জন্য। দেখুন 2 নাম্বার সাইকেলে এসে আমাদের ক্যারি ওভার মোমেন্টের মান কত আগে তা বের করতে হবে। তো ক্যারি ওভার মোমেন্ট আমরা কোত্থেকে পাবো? পাবো হচ্ছে গিয়ে 1 নাম্বার সাইকেলের যে ব্যালেন্স মোমেন্ট আছে সেখান থেকে। তো 1 নাম্বার সাইকেলের ব্যালেন্স মোমেন্ট থেকে আমরা 2 নাম্বার সাইকেলের প্রথমে যে ক্যারি ওভার মোমেন্ট আছে তা কিভাবে পাবো? দেখুন এখানে বলা আছে কর্ণ বরাবর এইভাবে আসবে। এই 90-র 50% আসবে হচ্ছে এইখানে। তাহলে 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 45। অবশ্যই
তাহলে এই যে 45 আমরা এখানে বসালাম। নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাহলে এটা কিভাবে হলো, এটা হবে গিয়ে এই যে এই পাশ থেকে এর 50% এখানে আসবে, তাহলে শূন্যর 50% করি আর যাই করে এটা শূন্যই থেকে গেল। তাহলে আমরা ক্যারি ওভার মোমেন্টের কিন্তু প্রথম দুইটা মোমেন্ট পেয়ে গেলাম। তারপর একে যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি হচ্ছে -88.57। পরবর্তীতে এর 50% যাবে হচ্ছে এখানে 75 হয়ে 150কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে 75। তাহলে আমরা কিন্তু এই দুইটি ক্যারি ওভার মোমেন্টও পেয়ে গেলাম। তারপরে বাকি আছে হচ্ছে আরো দুইটি আমরা কিভাবে পাবো, এই যে 4 এর 50% আসবে হচ্ছে এখানে, তাহলে 4 এর 50% কত হচ্ছে 2, এবং -70.86 এর 50% যাবে হচ্ছে গিয়ে এই ডিসি পোর্শনের জন্য, তাহলে এটা হচ্ছে -35.43। তাহলে আমরা 2 নাম্বার সাইকেলের ক্যারি ওভার মোমেন্টটা কিভাবে বের করতে হয় খুব সহজেই শিখে গেলাম। এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই সহজ একটি মেথড হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। আশা করছি আপনারা খুব ভালো করেই বুঝতে পারতেছেন। এখন হচ্ছে কি আমরা 2 নাম্বার সাইকেলের ব্যালেন্স মোমেন্ট কিভাবে বের করব। এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আগে একটা অংশের ব্যালেন্স মোমেন্ট আমরা দেখিয়েছি। 2 নাম্বার সাইকেলে আমরা কিভাবে ব্যালেন্স মোমেন্ট বের করব তাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো 2 নাম্বার সাইকেলের ব্যালেন্স মোমেন্ট বের করতে গেলে আমাদের প্রথমেই দেখেন আমরা জানি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, জয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান কত 0। তো কাজে এটা কোনো কিছুই ডিস্ট্রিবিউট করবে না, এর মান সরাসরি আমরা 0 বসিয়ে দিব। এবং ডি জয়েন্টে যে ডিসি পোর্শনের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান কত 1। তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেহেতু 1, আমাদের ফর্মুলাতে কিন্তু বলা ছিল মাইনাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তাহলে -1 দিয়ে যদি আমরা -35.43কে মাল্টিপ্লাই করি তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পজিটিভ 35.43। তাহলে আমাদের দুই প্রান্তের দুইটি ব্যালেন্স মোমেন্ট পেয়ে গেলাম। মাঝখানের ব্যালেন্স মোমেন্টগুলো আমাদের দরকার। তাহলে মাঝখানের ব্যালেন্স মোমেন্ট আমরা কিভাবে বের করব, আমাদের সে আগের ফর্মুলা, একই ফর্মুলা। চলুন জয়েন্ট বি এর জন্য আমরা আগে বের করি। দেখেন ব্যালেন্স মোমেন্ট ফর বি এ পোর্শনের জন্য যে আমাদের ব্যালেন্স মোমেন্ট দরকার মেইনলি, যেটা আমাদের এই যে এই মোমেন্টটি 33.21, এটা আমরা কিভাবে পেলাম, আমাদের ফর্মুলাতে কি ছিল মাইনাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তাহলে বি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান হচ্ছে 0.375, এই যে -0.375, এবং বি জয়েন্টের মধ্যে যে দুইটি মোমেন্ট এসে সংযুক্ত হয়েছে, দেখেন দুইটি মোমেন্টের একটি হচ্ছে 0 আরেকটি হচ্ছে -88.57। তাহলে এই যে 0 এবং -88.57, এটার ক্যালকুলেশন করলে এটা আসতেছে হচ্ছে গিয়ে 33.21। দেখতে পেলেন কত সহজে বের করা যায়। তারপরে হচ্ছে ব্যালেন্স মোমেন্ট ফর বিসি এর ব্যালেন্স মোমেন্ট কোনটা, এই যে এটা। তাহলে এইটা আমরা কিভাবে বের করলাম, বিসি পোর্শনের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা সেটা আগে নিব, তাহলে -0.625, এবং অবশিষ্ট যেই মোমেন্টগুলো আছে এই জয়েন্টে এসে মিলিত হয়েছে 0 এবং -88.57, তাই আছে, শুধু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানটা চেঞ্জ হলো। তাহলে এটা আসতেছে হচ্ছে গিয়ে 55.36। বি জয়েন্টের ব্যালেন্স মোমেন্ট আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কি সি জয়েন্টের ব্যালেন্স মোমেন্টের মান কত তা বের করতে হবে। তাহলে সি জয়েন্টের জন্য ব্যালেন্স মোমেন্ট দেখেন সিবি পোর্শনের জন্য আমরা আগে বের করতেছি। তাহলে সিবি পোর্শনের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, দেখেন এখানে বলা আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানটা 0.7143, তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের আগে মাইনাস দিতে হবে -0.7143 ইন্টু এর যে ক্যারি ওভার মোমেন্টগুলো আছে। ক্যারি ওভার মোমেন্ট কত, এটা হচ্ছে 75, এটা হচ্ছে গিয়ে 2, তাহলে 75 এবং 2 এখানে লিখে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের এটা আসতেছে হচ্ছে -55.0, এই মানটাই কিন্তু এটা। এরপরে আমাদের সর্বশেষ যেটি বের করতে হবে সেটি হচ্ছে গিয়ে এই ব্যালেন্স মোমেন্টটা আমরা কিভাবে পেলাম তা। তাহলে চলুন এটা খুঁজে বের করি। সিডি পোর্শনের জন্য দেখুন সিডি পোর্শনের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তা কত,
0.2857, এই যে এখানে বলা আছে এটি 0.2857। তারপরে এই জয়েন্টের জন্য যে ক্যারি ওভার মোমেন্টগুলো ছিল 75 ও 2, তাহলে তাই এখানে যোগ করে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা আসতেছে হচ্ছে কি -22.0। এইভাবেই কিন্তু আমাদেরকে সাইকেলগুলোকে সামনে নিয়ে যেতে হবে। তো আমরা এইভাবেই ব্যালেন্স মোমেন্ট, ক্যারি ওভার মোমেন্ট, ব্যালেন্স মোমেন্ট এইভাবে বের করতে করতে আমরা এই যে এটি 12টি সাইকেল পর্যন্ত কমপ্লিট করেছি। আপনি যত বেশি সাইকেল পর্যন্ত নিতে পারবেন তত অ্যাকুরেট মান পাবেন। আমি 12টি পর্যন্ত নিয়েছি। এরপর দেখেন এই যে ভ্যালুগুলা খুবই ছোট ছোট চলে এসেছে, এর জন্য আর প্রয়োজন নেই। তো 12টি সাইকেল কমপ্লিট করার পরে বা আপনি যে কয়টি সাইকেলই করেন না কেন, এরপরে আমাদেরকে যেটা করতে হবে একেবারেই প্রথম থেকে ফিক্সড ইন মোমেন্ট থেকে দেখেন সর্বশেষ সাইকেলের যে ব্যালেন্স মোমেন্ট পর্যন্ত আমাদের সবগুলা মান যোগ করতে হবে। আলজাব্রিক সামেশন, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, প্রতিটা কলাম, এই যে প্রতিটা কলাম দেখেন এইভাবে আমাদের সবগুলা যোগ করতে হবে। প্রত্যেকটা কলাম আমরা যোগ করেছি, যোগ করে নিচে ফাইনাল ভ্যালুটা কত সেটা উল্লেখ করা আছে। এইটাই কিন্তু আমাদের এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে এই বিমের জন্য প্রাপ্ত ফাইনাল মোমেন্টগুলো। এই মোমেন্টগুলো ব্যবহার করেই আমাদেরকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা অন্যান্য ক্যালকুলেশনগুলো করতে হবে। আশা করছি আপনাদের এই ক্যালকুলেশনগুলো করতে কোনো সমস্যা হয়নি। আপনারাও নিজেরা 12টি সাইকেল করেছেন এবং আমার এই চার্টের সাথে মিলিয়েছেন যে আপনাদের ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। তাহলে চলুন আমরা এর পরের ধাপে চলে যাই। এরপরে আমাদেরকে একটা চেক করতে হবে যে আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটা ঠিক আছে কিনা। অবভিয়াসলি একটা চেক হচ্ছে গিয়ে যে কোনো জয়েন্টের মধ্যে এই মোমেন্টের মানগুলা একই থাকার কথা। যদি আমরা দেখি বি জয়েন্টের মধ্যে দুইটা মেম্বার এসে মিলেছে, বি এর মোমেন্টটা কত 215.27। দেখেন বিসি পোর্শনের জন্য মোমেন্ট হয়ে গেছে নেগেটিভ 215.27। এটা কিন্তু এরকমই হবে। যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে আপনার অঙ্কটি ঠিক আছে। যেমন সি জয়েন্টের জন্য যদি আমরা দেখি সিবিতে মোমেন্ট আছে হচ্ছে 147.25। দেখেন এই পাশে এটা সিডি এর জন্য হয়ে গেছে -147.25। তাহলে আমাদের বুঝতে হবে অঙ্কটা ঠিক আছে। তারপরেও আমাদেরকে আরও একটি চেক করতে হয়। দেখেন আমি চেকটিও এখানে করে দিয়েছি, জয়েন্ট বি সি ডি সবগুলো উল্লেখ করা আছে। এবার আমার দরকার হবে গিয়ে EI/L এর মানটা কত সেটা। তো EI/L এর মান আমি প্রতিটি জয়েন্টের জন্য এখানে ক্যালকুলেশন করে দিয়েছি। ফার্স্ট মোমেন্ট কত, ফার্স্ট মোমেন্ট দেখেন ফার্স্ট মোমেন্ট কোনটা এখানে 72। এই ভ্যালুটা কোনটা, ওই যে প্রথমে ফিক্সড ইন মোমেন্ট পেয়েছিলেন দেখেন এখানে 72 -72, এটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট। লাস্ট মোমেন্ট কোনটা, লাস্ট মোমেন্ট হবে কি একবারে টোটাল যে ফাইনাল মোমেন্টটা পেলেন -0.37, এই যে -0.37 এটা হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্ট। তো এইভাবে প্রতিটি মেম্বারের জন্য প্রতিটি জয়েন্টের জন্য আমাদেরকে এরকম করে ফার্স্ট মোমেন্ট এবং লাস্ট মোমেন্ট মানে ফিক্সড ইন মোমেন্ট কত পেয়েছিলেন সেটা লিখতে হবে এবং ফাইনালি টোটাল ব্যালেন্স মোমেন্ট কত তা লিখতে হবে। এই যে আমি এই দুইটা সারিতে সবগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। চেঞ্জ ইন নিয়ার এন্ড কিভাবে বের করব দেখেন বলা আছে ফর্মুলা, এখানে আমি দিয়ে দিয়েছি লাস্ট মোমেন্ট মাইনাস ফার্স্ট মোমেন্ট। তো লাস্ট মোমেন্ট হচ্ছে গিয়ে -0.37, এর থেকে মাইনাস করতে হবে হচ্ছে ফার্স্ট মোমেন্ট মানে হচ্ছে গিয়ে মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতরে -72 করলে আমরা এইভাবে করলে এই ভ্যালুগুলা পেয়ে যাব। এরপরে কি করতে হবে -1/2 ইন্টু চেঞ্জ ইন পার ইঞ্চ। -1/2 ইন্টু চেঞ্জ ইন পার ইঞ্চ মানে হচ্ছে গিয়ে দেখেন আমরা প্রথমে একটা ভ্যালু দেওয়া আছে -71.64। এই ভ্যালুটা কিভাবে পেলাম, ফার ইন কোনটা, এই যে এটা হচ্ছে গিয়ে তার ফার ইন্ডের চেঞ্জ। তাহলে 143.27কে যদি আমরা -1/2 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা -71.64। তাহলে এটা কিভাবে পেলাম, সেম একইভাবে এই ভ্যালুটাকে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে
35.82 নেগেটিভের। একইভাবে কিন্তু এই অবশিষ্ট ভ্যালুগুলো আমাদের বের করতে হয়েছে, এবং এটাকে -1/2 দিয়ে গুণ করলে এটা পাবেন, এবং একে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা পাবেন। আবার এই যে 4কে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2, এবং একে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছেন হচ্ছে গিয়ে 41.63। এটা পাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, সাম করতে হবে। দেখেন আমরা সাম করার পরে কত পেলাম, এই যে চেঞ্জ ইন নিয়ার ইন্ট, এই দুইটাকে যোগ করতে হবে, এটাকে এটার সাথে যোগ করতে হবে, এটা এর সাথে যোগ করতে হবে, এটা এর সাথে যোগ করতে হবে, এটা এর সাথে যোগ করবেন, এইভাবে সবগুলা যোগ করবেন। যোগফলগুলা এখানে বলা আছে। প্রথমটা হচ্ছে কি, প্রথমটাই শূন্যই ধরে নেওয়া যায়, -0.01, পরেরগুলা এখানে বলা আছে। এরপরে আমাদেরকে যেটা বের করতে হবে, EIC থিটা ইকুয়াল টু এই যে সাম ডিভাইডেড বাই 3EI/L। এই সাম নামে আমরা যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুকে আমাদের 3EI/L দিয়ে ভাগ করতে হবে। তো EI/L এর মান তো শুরুতে আমি বের করে রেখেছি, এই মানগুলা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে কাকে, সামের যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে। তাহলে এই ভ্যালুটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমটা 0, পরের মানগুলা দেখেন 71.64, এটাও 71.64, -85.25, এটাও -85.25, এটা হচ্ছে গিয়ে 45.63। তো আমরা কিভাবে বুঝলাম? চেকটা কি হলো? চেকটা হলো গিয়ে দেখেন, যে কোনো জয়েন্টের মধ্যে এই রোটেশনের মানগুলা সমান থাকবে, ঠিক আছে? যে কোনো জয়েন্টের মধ্যে এই যে রোটেশনগুলা, এই রোটেশনগুলা সমান থাকবে। আমরা যদি দেখি বি জয়েন্টের মধ্যে এই রোটেশনগুলোর মান দেখেন সমান 71.64, এই পাশেও এটা হচ্ছে 71.64, এটা হচ্ছে -85.25, এটাও -85.25 বা 26, খুবই কাছাকাছি, প্রায় সমান, ঠিক আছে? তো এটাই হচ্ছে চেক। এই একটা চেক আমরা করতে পারি। তাছাড়া প্রথমে তো আমরা বলেই দিলাম যে এই ভ্যালুগুলা, মোমেন্টের মানগুলা যদি একই হয়, বিপরীত মান হয়, তাহলে হচ্ছে কি আমাদের বুঝতে হবে অঙ্কটি ঠিক আছে। তাহলে আমাদের এখন যা করতে হবে, এই তথ্যগুলো একসাথে লিপিবদ্ধ করতে হবে। দেখেন আমরা বিভিন্ন মোমেন্টের মানগুলো এখানে দেখিয়ে দিলাম। যেমন এ জয়েন্টে আমরা মোমেন্ট পেলাম 0.37 কিলোনিউটন মিটার, যেহেতু মাইনাস পেয়েছিলাম তার মানে এন্টি ক্লকওয়াইজ হবে। এখানে বি জয়েন্টে মানগুলা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দুইটার মানই সেম। সি জয়েন্টে মান দেখানো আছে, এবং ডি জয়েন্টেও মান কত সেটাও বলা আছে। তো এই মানগুলা কিন্তু আমাদেরকে এখন ব্যবহার করতে হবে বিভিন্ন ভ্যালু বের করার জন্য। যেমন আমরা যদি শুধুমাত্র এই অ্যাবি পোর্শনটা চিন্তা করি, ফর অ্যাবি দেখেন এখানে বলা আছে ফর অ্যাবি, এই অ্যা বিন্দুতে আপনাকে মোমেন্ট নিতে হবে সামেশন অফ এম আই ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরবেন। শুধুমাত্র অ্যাবি পোর্শনটা চিন্তা করবেন। তো অ্যাবি পোর্শনে কি কি ফোর্স আপনাকে নিতে হবে, কি কি মোমেন্ট আপনাকে হিসাব করতে হবে, সব এখানে আমি উল্লেখ করে দিয়েছি। এটা একেবারে সিম্পল ক্যালকুলেশন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিধায় আমি আর এইগুলো আলোচনা করতেছি না। আমার বিশ্বাস আপনি এই ক্যালকুলেশনগুলো অন্তত বুঝতে পারবেন। তাহলে এই অ্যাবি পোর্শন থেকে আমাদের আর বি এ আসতেছে হচ্ছে গিয়ে কত, 107.82 কিলোনিউটন। এখন যদি আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, দেখেন এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 36.18 কিলোনিউটন। এমনিভাবে আমাদের বিসি পোর্শনের জন্য করতে হবে। দেখেন বিসি পোর্শনে এসে শুধুমাত্র কিন্তু যখন যে পোর্শন নেবেন শুধুমাত্র ওই অংশটা চিন্তা করবেন, এই যে বিসি। তাহলে বিসিতে আমি বি বিন্দুতে মোমেন্ট নিলাম, সামেশন অফ এম বি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরা হয়েছে। এখানে যাবতীয় লোডগুলা এখানে দেখানো আছে। দেখেন এই বিসি পোর্শন থেকে আর সিবি আসতেছে হচ্ছে 130.33 কিলোনিউটন, এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে আমাদের আর বিসি আসতেছে হচ্ছে গিয়ে কত, 141.67 কিলোনিউটন। এর পরবর্তীতে সিডি পোর্শনের জন্য আবার আলাদা চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখন শুধুমাত্র সিডি পোর্শনের মধ্যে কি আছে তা হিসাবে আসবে। দেখেন প্রথমে সি বিন্দুতে মোমেন্ট নেওয়া হয়েছে ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমাদের সবগুলা মোমেন্ট এবং ফোর্স ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসলে আর ডিসি পাচ্ছে হচ্ছে 5.46 কিলোনিউটন। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে আমাদের আর সিডি আসতেছে হচ্ছে গিয়ে 66.54 কিলোনিউটন। ফর ডিই পোর্শনের জন্য দেখেন
আমাদের শুধুমাত্র কি একটাই ভার্টিক্যাল ফোর্স আছে 24 কিলোনিউটন, তাহলে এখানে আমাদের সহজেই ডিইটা পেয়ে যাব। আর ডিই হচ্ছে গিয়ে কত 24 কিলোনিউটন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে। এইভাবে আমরা কিন্তু সাপোর্ট রিঅ্যাকশনগুলো পেয়ে গেলাম। তো সবগুলা সাপোর্ট রিঅ্যাকশন এবার একসাথে করতে হবে। দেখেন আর এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 36.18 কিলোনিউটন। আর বিটা কত হবে? আর বিটা কিন্তু দুইটা পোর্শন থেকে আসতেছে, এই যে বি এ থেকে আসবে এবং বিসি থেকে আসবে। তো সেইটাই দুইটাই এখানে যোগ করা আছে, তাহলে দুই পোর্শন থেকে দুইটার মান যোগ করলে আমাদের আর বি এর মান পাচ্ছি ফাইনালি 249.49 কিলোনিউটন। আর সিও আসবে হচ্ছে দুইটা পোর্শন থেকে, সেইভাবে আমাদের আর সি ফাইনালি আসতেছে হচ্ছে গিয়ে 196.87 কিলোনিউটন। তেমনিভাবে ডি এর ভ্যালুটাও আমাদের দুইটা পোর্শন থেকে আসবে, তাহলে ডি এর ভ্যালুটাও আমরা পেয়ে যাচ্ছি সবগুলো একসাথে যোগ করলে 29.46 কিলোনিউটন। আমাদের ফাইনাল রিঅ্যাকশন পেয়ে গেলাম। এইবার তো আমাদের এই বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করা খুবই সহজ। চলুন আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই। দেখেন এখানে প্রথমেই আমি শিয়ার ফোর্সের ডায়াগ্রাম এঁকে রেখেছি। আপনারা শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় তা অবশ্যই আপনারা জানেন, আমার বিশ্বাস। তো সেই জন্য আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না, আমি এটা ড্র করে দিয়েছি। আপনারা ইনশাল্লাহ দেখে নেন। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এ হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এবং এর পরে হচ্ছে গিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। দেখেন কত সহজে আমরা এখন এই ইনডিটারমিনেট বিমটির অ্যানালাইসিস শেষ করে ফেললাম এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে ফেললাম। এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি আপনি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে যেমন এই যে এইখানে দেখেন 0.17 অবশিষ্ট আছে, এরকম কিছু ভ্যালু টুকটাক থাকতে পারে। এটা হচ্ছে আমরা যদি এক্সেল দিয়ে বা কোনো প্রোগ্রাম দিয়ে সলভ করতাম তাহলে এটা একেবারেই জিরোতে মিলে যেত। যেহেতু আমরা অনেকগুলো ডিজিট নিয়ে ক্যালকুলেশন করতে হচ্ছে, ক্যালকুলেটর অনেক সময় আমরা একটু এদিক সেদিক করি, রাউন্ড ডাউন বা রাউন্ড আপ এরকম করার জন্য। তো সেই জন্যই এখানে জিরোতে মিলে নাই, এটা কোনো সমস্যা না। আপনারাও যখন ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটর দিয়ে, তখন দেখবেন যে প্রান্তের দিকে একটু জিরোতে মিলতেছে না, এটা কোনো সমস্যা নাই। যদি আমরা প্রোগ্রাম দিয়ে সলভ করি তখন এটা ঠিকই জিরো হয়ে যাবে। তো আশা করছি আপনারা পুরো অঙ্কটি খুব ভালো করে শিখেছেন, খুব ভালো করে নোট করে নিয়েছেন। ইনশাআল্লাহ মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে আমরা কিভাবে ফ্রেমের অ্যানালাইসিস করতে হবে সেই ভিডিও খুব দ্রুত নিয়ে আসতেছি। আপনাদের সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।